রাজস্থানের এই ছোট্ট গ্রামটিতে একটা অদ্ভুত নিয়ম রয়েছে। এখানে বিবাহিত মেয়েদেরকে চাইলে যে কেউ টাকার বিনিময়ে বিয়ে করতে পারে। আসলে যদি কারোর কাছে টাকা বেশি থাকে তাহলে মেয়েদেরকে 2 থেকে 3 বছরের জন্য বিয়ে করতে পারে। আবার যদি কোনো মেয়ের সংসারে অভাব অনটন লেগে থাকে তাহলে 2 থেকে 3 বছরের জন্য অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে সংসার করতে পারে, শুধুমাত্র কিছু টাকার জন্য। এক প্রকার এখানে মেয়েদেরকে ভাড়া দেওয়া হতো। আর সবথেকে বড় দালালিটা করত এই মেয়েটির বাবা, যে নিজের মেয়েকে টানা 3 বারের জন্য অন্য মানুষের কাছে ভাড়া দিয়েছে, আর প্রতিবারই প্রায় 3 থেকে 4 লক্ষ করে টাকা পায়। গল্পটি শুরু হয় রাজস্থানের এক ছোট্ট গ্রাম মোরডেংরি থেকে। চারদিকে পাহাড়ে ঘেরা এই গ্রামটা বাইরে থেকে শান্ত মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক নারীর কষ্টের গল্প। কারণ এখানে বহু বছর ধরে চলে আসছে এক ভয়ঙ্কর প্রথা, তার নাম হচ্ছে নাতে। নাতে মানে কোনো বিবাহিত নারী অন্য একজন পুরুষের সঙ্গে থাকতে চাইলে তাকে সেই পুরুষের কাছে পাঠিয়ে দেওয়া হয়। গ্রামের লোকেরা এটাকে স্বাভাবিক বলেই মনে করে, কিন্তু আসলে বেশিরভাগ সময় নারীদের নিজের ইচ্ছার কোনো মূল্যই থাকে না। পরিবার, দারিদ্র্য আর টাকার চাপে তাদের জীবন অন্যরা ঠিক করে দেয়। এই গ্রামেই থাকতো ভুরি নামের এক নারী। তার জীবনে একবার নয় 4 বার নাতের সম্পর্ক হয়েছে। এবার তার বাবা কাজে ঠিক করে যে তাকে রঘু নামের এক লোকের সঙ্গে নাতে বসাবে, কারণ এর বদলে সে পাবে 3 লক্ষ টাকা। ভুরি সব বুঝতে পারছিল, তবু সে বাবার বিরুদ্ধে কিছুই বলে না, কারণ বাড়িতে তার 3টা ছোট্ট বোন রয়েছে। তাদের পড়াশোনা আর সংসারের খরচের কথা ভেবে সে চুপ হয়ে যায়। পরদিন রঘু টাকা নিয়ে আসে। কাজে টাকার বান্ডিল হাতে নিয়ে হেসে বলে, আজ থেকে ভুরি তোমার। একজন বাবার মুখে নিজের মেয়েকে এভাবে অন্যের হাতে তুলে দেওয়ার কথা শুনে ভুরির বুকটা ভেঙে যায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। এদিকে একই গ্রামে থাকতো জিবি নামের আরেক নারী। সে খুবই গরিব ছিল। প্রতিদিন পাশের শহরে গিয়ে দিনমজুরের কাজ করত। সারাদিন রোদে পুড়ে কাজ করে যে টাকা পেত তা দিয়ে তার সংসার চলত। তার বিয়ে হয়েছিল মাত্র 16 বছর বয়সে। তার স্বামী রত্না ছিল এক চরম মদ্যপ, শুধু নেশা করত আর জিবির কষ্টের টাকা উড়িয়ে দিত। জিবির 2 সন্তান আগেই মারা গেছে। এখন তার একমাত্র মেয়ে পিঙ্কি বেঁচে আছে। মেয়েটা গ্রামের সরকারি স্কুলে পড়ে। জিবির একটাই স্বপ্ন, পিঙ্কিকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ বানাবে। সেদিন সন্ধ্যায় কাজ করে জিবি তার সহকর্মী সাবিত্রীর সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিল। পথে সে বলছিল, রত্নার নেশা দিন দিন বাড়ছে। আমি যত কষ্ট করি সব টাকা মদে চলে যায়। বাড়ি ফিরে জিবি রান্না করতে শুরু করে। ঠিক তখনই রত্না মাতাল অবস্থায় ঘরে ঢুকে চিৎকার করে বলে, টাকা দে। জিবি বলে, এই টাকা দিয়ে কাল বাজার করতে হবে, ঘরে কোনো খাবার নেই। কিন্তু রত্না তার কোনো কথাই শোনে না। জোর করে তার কাছ থেকে টাকাটা ছিনিয়ে নেয়। রত্নার বৃদ্ধ মা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। টাকা নিয়ে রত্না তার বন্ধু নাথুর সঙ্গে মদের দোকানে যায়। সেখানে বসে সব টাকা শেষ করে গভীর রাতে বাড়ি ফেরে। বাড়ি ফিরে সে আবারও জিবির সঙ্গে ঝগড়া করতে শুরু করে। সারাদিনের কষ্ট আর অপমান সহ্য করতে না পেরে জিবির আগের মাথায় বলে ফেলে, তুমি সংসারের জন্য কিছুই করো না। এই কথা শুনে রত্না ভয়ঙ্কর রেগে যায়। সে জিবির উপরে চড়াও হয়ে যায়। জিবি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মাতাল রত্না কোনো কথাই শোনে না। ছোট পিঙ্কি পাশের ঘরে শুয়েছিল। মায়ের কান্নার শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সে চুপচাপ কাঁদতে থাকে। পরদিন সকালে কাজে তার মেয়ে ভুরিকে নিয়ে শহরের আদালতে যায়। উদ্দেশ্য একটাই, ভুরিকে তার আগের স্বামীর থেকে আইনগতভাবে আলাদা করার কাগজ তৈরি করা, কারণ সেই কাগজ ছাড়া রঘুর সঙ্গে নতুন নাতে বসানো সম্ভব না। আদালতে গিয়ে আইনজীবী কাগজপত্র দেখতে দেখতে অবাক হয়ে যায়। সে কাজীকে চিনে ফেলে, কারণ এটা ছিল তার 3য়বার যখন কাজী একই ধরনের কাগজ বানাতে এসেছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আবার নাতে? কাজী দীর্ঘশ্বাস ফেলে বলে, কি করব সাহেব, মেয়েটার কপালই খারাপ। তারপর সে বলতে লাগে, ভুরির আগের স্বামী তাকে খুব মারধর করত। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই আলাদা হতে হচ্ছে। আইনজীবী কাগজ লিখতে লিখতে মনে মনে ভাবছিল, কেন ভুরির জীবনে আসা প্রায় সব পুরুষই এত নিষ্ঠুর হয়? সমস্যা কি শুধু পুরুষগুলোর, নাকি এই পুরো প্রথাটাই এমন যে এখানে কোনো মেয়ের সুখের জায়গা নেই? কিন্তু এসব প্রশ্নের উত্তর খুঁজে লাভ নেই। এদিকে গ্রামের আরেক প্রান্তে অন্য একটা গল্প চলছিল। ভুরি গ্রামেরই এক যুবক বদ্রীকে ভালোবাসত। বদ্রী পেশায় জিপ চালায়। সারাদিন যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা ধরে গাড়ি চালায়। গ্রামের লোকজন তাকে ভালো ছেলে বলেই জানত। তবে কেউ জানত না যে ভুরি আর বদ্রীর মধ্যে গভীর সম্পর্ক আছে। ভুরি সুযোগ পেলেই বদ্রীর সঙ্গে দেখা করে। তার সামনে এসে সে নিজের জীবনের কষ্টগুলো খুলে বলতে পারত, যেগুলো সে অন্য কারোর কাছে বলতে পারেনি। অন্যদিকে একই গ্রামের লঘু অনেকদিন ধরে জিবিকে পছন্দ করত। সে জানত জিবির স্বামী আছে, এমনকি একটা মেয়েও আছে। জিবিও বুঝতে পারে লঘুর মনে তার জন্য আলাদা অনুভূতি রয়েছে।
তবে তাদের মধ্যে কখনো সরাসরি এমন কোনো কথাই হয়নি। সেদিন কাজ শেষে জিবি আর সাবিত্রী বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। ঠিক তখন লঘু মোটরসাইকেল নিয়ে সেখানে এসে দাঁড়ায়। সে হেসে বলে, চলো তোমাদের গ্রাম পর্যন্ত পৌঁছে দেই। সাবিত্রীর সঙ্গে সঙ্গে বুঝে যায় লঘু আসলে জিবির জন্য এসেছে। তাই সে মুচকি হেসে বলে, আমার গ্রাম তো কাছেই, আমি হেঁটেই চলে যাব। কথাটা বলে সে অন্য রাস্তা ধরে চলে যায়। জিবি কিছুটা অস্বস্তি নিয়ে লঘুর মোটরসাইকেলে উঠে যায়। গ্রামের রাস্তা ধরে তারা ধীরে ধীরে এগোতে শুরু করে। কিছুক্ষণ চুপ থাকার পর লঘু হঠাৎ করে বলে ফেলে, জিবি আমার সঙ্গে নাতে বসে যাও, আমার টাকা আছে, জমি আছে, তোমাকে কষ্ট করতে হবে না। কথাটা শুনে জিবির মুখ মুহূর্তেই বদলে যায়। সে সঙ্গে সঙ্গে বলে, গাড়ি থামাও। লঘু অবাক হয়ে মোটরসাইকেল থামায়। জিবি নেমে রাগে কাঁপতে কাঁপতে বলে, আমি বিবাহিতা, আমার ছোট্ট একটা মেয়ে আছে, এসব কথা বলতে তোমার লজ্জা করা উচিত। কথা শেষ করে সে দ্রুত হাঁটতে শুরু করে। লঘু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়। হয়তো সে বুঝতে পারেনি তার কথায় জিবি এত কষ্ট পাবে। কিন্তু তাদের অজান্তেই একটু দূরে চায়ের দোকানের পাশে বসে থাকা গ্রামের দুই পুরুষ মানুষ দেখে ফেলেছিল। এরা সেই একই মদ্যপ লোক যারা প্রায় সময় রত্নার সঙ্গে বসে মদ খায়। তাদের একজন অন্যজনকে কনুই মেরে বলে, দেখলি জিবিকে লঘুর বাইকে? আরেকজন মুচকি হেসে বলে, এই খবর রত্নার কানে গেলে আজকে রাতে মজা হবে। গ্রামের মতো জায়গায় মানুষের দারিদ্র্যের চেয়ে গুজব অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে ভুরি বদ্রির সঙ্গে দেখা করে নিজের জীবনের পুরনো কষ্টের কথা বলতে শুরু করে। সে ধীরে ধীরে বলে, ছোটবেলায় বাবা মাকে খুব মারত, মা সহ্য করতে পারেনি। একদিন তার মা নাতে করে অন্য এক পুরুষের সঙ্গে চলে যায়। তখন ছোট ভুরি বুঝতেই পারেনি কেন তার মা তাকে ছেড়ে চলে গেল। মা চলে যাওয়ার পর কাজী দ্বিতীয় বিয়ে করে, কিন্তু সেখানেও শান্তি টেকেনি। দ্বিতীয় স্ত্রীও পরে অন্য একজন পুরুষের সঙ্গে পালিয়ে যায়। যাওয়ার সময় সে 3টা ছোট্ট মেয়েকে রেখে যায়। ভুরির চোখের পানি মুছতে মুছতে বলে, ওরা কিন্তু আমার আপন বোন না, ওরা আমার সৎ বোন, কিন্তু ছোট থেকেই আমি ওদেরকে মানুষ করেছি। বদ্রি চুপচাপ শুনছিল। সে বুঝতে পারছিল ভুরির জীবনে কষ্ট ছাড়া যেন কিছুই নেই। ভুরি আকাশের দিকে তাকিয়ে বলে, মানুষ ভাবে আমি বারবার নাতে যাই, কেউ জানে না আমি কতবার বাঁচতে চেয়েও পারিনি। তার কণ্ঠে এমন এক ক্লান্তি ছিল যা শুধু বহুবার ভেঙে যাওয়া মানুষের মধ্যেই থাকে। এদিকে রঘু ক্রমশ অধৈর্য হয়ে উঠছিল। কাজী তার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছে, কিন্তু এখনও ভুরিকে তার সঙ্গে পাঠায়নি। কয়েকদিন অপেক্ষা করার পর এক বিকেলে সে রাগে ফুঁসতে ফুঁসতে ভুরির বাড়িতে হাজির হয়। উঠানে ঢুকে সে চিৎকার করে বলে, আমার টাকা নিয়েছ, আর এখন মেয়ে দিচ্ছ না কেন? কাজে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে বলতে শুরু করে, আমি কি করব, ভুরি তো যেতে রাজি হয়নি। রঘু আবারও রেগে ওঠে, রাজি হয়নি মানে? টাকা নেওয়ার সময় তো কিছুই বলনি। কাজী এবার একটু নরম গলায় বলে, কিছুদিন সময় দাও, আমি বুঝিয়ে বলছি। ঠিক তখন ভেতরের ঘর থেকে ভুরি সব কথা শুনছিল। সে বুঝতে পারছিল তার জীবন নিয়ে আবার দর কষাকষি শুরু হয়ে গেছে। আসলে রঘু অনেক আগেই ভুরি আর বদ্রির সম্পর্কের কথা জেনে গিয়েছিল। এতদিন সে বিষয়টা চুপ করে রেখেছিল, কিন্তু সেদিন রাগের মাথায় সব কথা বলে দেয়। রঘু চিৎকার করে বলে, তোমার মেয়ে বদ্রির সঙ্গে ঘুরে বেড়ায় আর তুমি আমাকে বোকা বানাচ্ছ? কাজীর সঙ্গে সঙ্গে ভুরির দিকে তাকায় আর বলে, সত্যি করে বল, বদ্রির সঙ্গে তোর কি কোনো সম্পর্ক আছে? ভুরি ভয় পেলেও নিজেকে সামলে নেয়। সে দৃঢ় গলায় বলে, সব মিথ্যা কথা, রঘু আমার নামে বদনাম করছে। সে এমনভাবে বলে যে মুহূর্তের মধ্যেই কাজীও দ্বিধায় পড়ে যায়। কিন্তু রঘু আরও ক্ষেপে যায়। সে রাগে দাঁড়িয়ে বলে, শোন কাজী, এখন আমি ভুরির সঙ্গে নাতে বসবো না, কিন্তু 7 দিনের মধ্যে যদি আমার 3 লক্ষ টাকা ফেরত না দাও, তাহলে তোর ছোট মেয়েকে তুলে নিয়ে যাব। এই কথা শুনে বাড়ির সবাই আতঙ্কে জমে যায়। কাজী রেগে গিয়ে বলে, আমার মেয়ের না মুখে আনবি না। তারপর দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। চিৎকার, গালাগালি আর হুমকিতে পুরো উঠোন কেঁপে ওঠে। শেষ পর্যন্ত রঘু ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলে, আর মাত্র 7 দিন সময় দিলাম, তার মধ্যে কিছু না করলে আমি কাউকে ছাড়ব না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে রত্না গ্রামের মদের দোকানে বসেছিল। আগের রাতের নেশা এখনও পুরোপুরি কাটেনি। ঠিক তখন তার এক বন্ধু নাথু এসে পাশে বসে। নাথু একটু মুচকি হাসি হেসে বলে, শুনেছিস তোর বউ নাকি কাজ করতে যায় না? রত্না তখন বলে, মানে? নাথু আরও উস্কে দিয়ে বলে, ও তো লঘুর সঙ্গে ঘুরে বেড়ায়, কাল নিজের চোখে দেখেছে লঘুর বাইকে করে ফিরছিল। এই কথা শুনে রত্নার মাথা গরম হয়ে যায়। সে মাতাল অবস্থাতে নাথুর কলার চেপে ধরে আর বলে, তুই মিথ্যা কথা বলছিস। নাথু ছাড় দেওয়ার লোক ছিল না। সে রত্নাকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে দুজনের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয়ে যায়। ধস্তাধস্তের এক পর্যায়ে রত্নার জোর ধাক্কা খেয়ে নাথু পেছনে পড়ে যায়। তার মাথা সজোরে পাশের দেওয়ালে আঘাত করে। তখনই একটা ভারী শব্দ হয়, তারপর নাথু আর নড়ে না।
তখন দোকানের লোকজন ছুটে আসে, কেউ পানি ছিটে আবার কেউ ডাকাডাকি শুরু করে। কিন্তু ততক্ষণে সব শেষ, নাথু অলরেডি মারা গেছে। সন্ধ্যায় কাজ শেষে জিবি বাড়ি ফিরছিল। দূর থেকে সে দেখতে পায় তার বাড়ির সামনে অস্বাভাবিক ভিড়। কাছাকাছি আসতেই কান্নার শব্দ শুনতে পায়। উঠানের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা নাথুর নিথর দেহ পড়ে আছে। পাশে তার স্ত্রী বুক চাপড়াচ্ছে আর তার ভাই চিৎকার করে কাঁদছে। জিবি হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। নাথুর ভাই আঙ্গুল তুলে চিৎকার করে বলে, তোর স্বামীর জন্যই আমার ভাই মরেছে, এর ফায়দা তোকে দিতেই হবে। গ্রামের লোকজনও এক একে বলতে শুরু করে রীতিটা মানতেই হবে। এই গ্রামের পুরনো নিয়ম অনুযায়ী কারোর হাতে ভুলবশত কারোর মৃত্যু হলে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হয়। ভুরি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করে। নাথু তো নিজে মদ খেয়েছিল। এটা দুর্ঘটনা, এখন শুধু টাকার জন্য নাটক করছে। কিন্তু কাজী সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলে, চুপ কর, এটা তাদের নিজের ব্যাপার। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন নাথুর ভাই চিৎকার করে বলে, আজ যদি আমি টাকা না পাই তাহলে জিবির মেয়েকে তুলে নিয়ে যাব। এই কথা শুনে জিবি আর নিজেকে সামলাতে পারে না। সে সামনে এগিয়ে গিয়ে বলে, হুশ করে কথা বলুন, আমার মেয়ের দিকে তাকাবেন না। তখন নাথুর স্ত্রী আর ভাই মিলে জিবির গায়ের গয়না খুলে নেওয়ার চেষ্টা করে। পিঙ্কি ভয় পেয়ে মায়ের আঁচল শক্ত করে আঁকড়ে ধরে। উঠোনে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। কেউ জিবিকে ধরে রাখছে, কেউ চিৎকার করছে। শেষ পর্যন্ত কাজী কোনোমতে সবাইকে শান্ত করার চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছায় গ্রামের পঞ্চায়েত। এই গ্রামে আজও বড় বড় সব সিদ্ধান্ত তার আসরেই হয়। শেষে চারপাশে তাকিয়ে গম্ভীর গলায় বলে, শান্ত হও সবাই, আগে ঠিক করে কথা বলি। এদিকে খবর পেয়ে পুলিশও চলে আসে। পুলিশ রত্নাকে গ্রেফতার করে নিয়ে যেতে শুরু করে। রত্নার হাত ধরে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নাথুর ভাই চিৎকার করে বলে ওঠে, জরিমানা না দিলে ওকে আমাদের হাতে তুলে দাও। কিন্তু পুলিশ কারোর কোনো কথাই শোনে না। তারা রত্নাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। জিবি অসহায়ের মতো দাঁড়িয়ে শুধু তাকিয়ে রয় তার স্বামীর চলে যাওয়ার দিক। রাত গভীর হয়ে যায়, তবুও নাথুর বাবা লাশের পাশে একগুয়ের মতো বসে রয়। সে ঘোষণা করে, 1.5 লক্ষ টাকা না ওঠা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। লোকজন একটু সরে যেতেই কাজী পঞ্চায়েতকে পাশে ডেকে নিচু গলায় বলতে শুরু করে, জিবির কাছ থেকে আমরা 1.5 লক্ষ টাকা নেব, কিন্তু নাথুর পরিবারকে দেব মাত্র 1 লাখ। বাকি 50,000 টাকা আমরা দুইজনে ভাগ করে নেব। সারা বছরের হুক্কা তামাকের খরচ উঠে যাবে। পঞ্চায়েত তখন এটা শুনে নেয়। এদিকে জিবির ঘরে শুরু হয়ে যায় হতাশার হিসাব। সে তার শাশুড়ি আর ছোট পিঙ্কি মিলে ঘরের সব গয়না বের করে। একজোড়া কানের দুল, একটা পুরনো হার, কয়েকটা রূপোর চুড়ি, সব মিলিয়ে বড়জোর 30 থেকে 40,000 টাকা পাওয়া যেতে পারে। কিন্তু বাকি টাকা? এই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই। দেখতে দেখতে সকাল হয়ে যায়, তবু লাশ আর লোকজন তখনও একই জায়গায় বসে আছে। অবশেষে কাজী কাঁদতে কাঁদতে নিজের সব গয়না খুলে কাজীর হাতে তুলে দেয়। তার কণ্ঠ কাঁপছিল আর সে বলছিল, এই মুহূর্তে ঘরে এটুকুই আছে, বাকি টাকা শোধ করতে আমাকে 2 মাস সময় দিন। কাজী গয়নাগুলো হাতে নিয়ে এমনভাবে হাসে যেন সে অনেক বড় লাভের হিসাব পেয়ে গেছে। সে ধীরে ধীরে বলে, চাইলে তোকে কালি নাতে বসিয়ে দিতে পারি। 2 থেকে 3 লক্ষ টাকা কেউ না কেউ তোকে দিয়েই দেবে। জিবির চোখ আগুনে জ্বলে ওঠে। সে দৃঢ় গলায় বলে, আমি দিনরাত খেটে বাকি টাকা শোধ করব, কিন্তু তবুও নাতে বসবো না। কাজী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রয়, তারপর বলে, ঠিক আছে, আপাতত টাকাটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস 1 মাসের মধ্যে আমার পুরো টাকা ফেরত চাই। জিবি চুপ করে দাঁড়িয়ে রয়। তার সামনে নতুন একটা যুদ্ধ। স্বামীর জেলে, ঘাড়ে 1.5 লক্ষ টাকার বোঝা, আর চারদিকে এমন একটা সমাজ যেখানে একজন অসহায় নারীর কষ্টকেও মানুষ টাকার সুযোগ হিসেবে ব্যবহার করতে দ্বিতীয়বার ভাবে না। আসলে কাজী এমন মানুষ যে কখনো বিনা স্বার্থে কোনো মানুষকে সাহায্য করে না। বাইরে থেকে যতই ভালো মানুষ সেজে থাকুক, তার প্রতিটা কাজের পেছনে কোনো না কোনো লাভের হিসাব লুকিয়েই থাকে। জিবিকে টাকা দিয়ে সাহায্য করার কথাও সে শুধুমাত্র মানবতার জন্য বলেনি। তার চোখ তখন থেকেই অন্য কিছুর পেছনে ছিল। পরদিন কাজে গিয়ে সাবিত্রী জিবিকে বলে, ঠিকাদারের কাছ থেকে কিছু টাকা ধার চাইতে পারিস, হয়তো দয়া করে সাহায্য করবে। জিবি হতাশ গলায় বলে, 1.5 লক্ষ টাকা? কেউ আমাকে এত টাকা দেবে বলে মনে হয়? তবুও মেয়ের কথা ভেবে সে সাহস করে ঠিকাদারের কাছে যায়। জিবি মাথা নিচু করে বলে, আমার খুব দরকার, যদি কিছু টাকা ধার দিতেন। ঠিকাদার টাকার পরিমাণ শুনে হেসে ওঠে। 1.5 লক্ষ টাকা? তুমি যদি 1 বছরও এখানে কাজ করো এত টাকা জমাতে পারবে না। জিবি তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে ধীরে ধীরে বলে, অন্য কোনো কাজ থাকলে সেটাও করব। ঠিকাদার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রয়, তারপর বলে, কাজের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু তার চোখের দৃষ্টি দেখে জিবির বুকটা কেঁপে ওঠে। প্রথমে ঠিকাদার অশ্লীল ইঙ্গিত করতে শুরু করে, তারপর টাকার লোভ দেখে তার খুব কাছে এসে দাঁড়ায় আর সে বলে, টাকা চাইলে একটু বুঝে চলতে হয়। জিবি সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আমি গরিব হতে পারি, কিন্তু নিজের সম্মান বিক্রি করব না। রাগে ঠিকাদারের মুখ বদলে যায়। জিবি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে সে তার মনে হয় পৃথিবীর সব দরজাই যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে কাজের নজর এবার পড়েছে পিঙ্কির উপর। সে বুঝে গেছে জিবির কাছ থেকে টাকা আদায় করা কঠিন,
তাই সে নতুন পরিকল্পনা করে পিঙ্কির বিয়ে দিয়ে টাকা কামানো। এই খবর শুনে জিবি রাগে তার বাড়িতে গিয়ে হাজির হয়। সে কাঁদতে কাঁদতে বলে, ঋণ শোধ করার আর কোনো উপায় না থাকলে আমি নিজে নাতে বসবো, কিন্তু পিঙ্কির জীবন নষ্ট হতে দেব না। কাজী ঠান্ডা গলায় বলে, তাহলে একটা উপায় আছে। জিবি বুঝতেই পারছিল না সে কোন অন্ধকারে পা বাড়াতে চলেছে। শেষ পর্যন্ত অসহায়তার কাছে হার মানতে হয়। সে বাধ্য হয়ে লঘুর সঙ্গে নাতেতে বসে রাজি হয়ে যায়। তখন তারা সবাই মিলে জিবির দাম ঠিক করে 1.5 লক্ষ টাকা। জিবি সেখানে বসেছিল মাথা নিচু করে। তার মনে হচ্ছিল তাকে মানুষ হিসেবে নয়, বাজারে কোনো জিনিস হিসেবে বিচার করা হচ্ছে। কিন্তু ঠিক তখনই লঘু তার আসল চেহারা দেখায়। সে স্পষ্ট করে বলে, আমি শুধু জিবিকে রাখবো, পিঙ্কিকে নয়। জিবি হতভম্ব হয়ে যায়। সে বলে, পিঙ্কি আমার মেয়ে, তাকে ছাড়া আমি কোথাও যাব না। কিন্তু পঞ্চায়েতের লোকেরা লঘুর পক্ষ নেয়। তাদের একজন বলে, মেয়েটা তার বাবার ঘরেই থাকবে, কারণ তাদের চোখে জিবি শুধুমাত্র একজন নারী, একজন মা নয়। এই সিদ্ধান্ত জিবির কাছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। সে কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করবেন না। তখন কাজী ভয় দেখিয়ে বলে, কাল যদি নাথুর পরিবার পিঙ্কির ক্ষতি করে তখন কি করবি? মেয়ের নিরাপত্তার কথা ভেবে জিবির বুকটা ভেঙে যায়। সেই রাতে সে নিঃশব্দে নিজের ঘর ছেড়ে লঘুর বাড়িতে চলে যায়। পেছনে পড়ে রয় তার ছোট্ট মেয়ের কান্না। লঘুর বাড়িতে গিয়ে জিবি খুব দ্রুত বুঝতে পারে লঘুর ভালোবাসার কথা ছিল শুধু মুখের কথা। সে কোনোদিন জিবিকে সম্মান করতে চায়নি। সেই রাত থেকে জিবি বেঁচে থাকলেও ভেতরে ভেতরে যেন সম্পূর্ণ মরে গিয়েছিল। অন্যদিকে ভুরি আর বদ্রির সম্পর্ক আর গোপন থাকে না। একদিন রঘু তাদেরকে দেখে ফেলে। সে ক্ষিপ্ত হয়ে যায়। সে ভাবতে শুরু করে ভুরি আমার হওয়ার কথা ছিল, আর সে বদ্রির সঙ্গে ঘুরছে। কারণ কাজী এখনও তার 3 লক্ষ টাকা ফেরত দিতে পারেনি। তাই রঘু এখন ভুরির উপরে নিজের অধিকার দেখাতে শুরু করে। পঞ্চায়েত থেকেও চাপ আসতে শুরু করে, কখনো হুমকি, কখনো অপমান। তবুও কাজের বিশ্বাস ছিল গ্রামের পুরো ব্যবস্থায় তার হাতের মুঠোয়। সময় কেটে যেতে শুরু করে। পিঙ্কি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। গ্রামের বাচ্চারা তাকে দেখলেই বলতে শুরু করে, তোর মা তো নাতে চলে গেছে। এই অপমান সহ্য করতে না পেরে সে ঘরে বসে থাকত। এদিকে রত্না জেল থেকে ছাড়া পাওয়ার পর সে আরও বেশি রুক্ষ হয়ে যায়। সে মেয়েকে বলতে শুরু করে, পড়াশোনা করে কি হবে, কাজ শেখ। একদিন এই নিয়ে বাবা মেয়ের তর্ক চলছিল। হঠাৎ রত্না বুক চেপে ধরে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। অদ্ভুতভাবে তার মৃত্যুর পর প্রথমবারের মতো সেই ঘরের মানুষদেরকে মনে হয় বহুদিনের একটা ভার যেন নেমে গেছে। রত্নার মৃত্যুর কয়েকদিন পর কাজী আবারও নতুন প্রস্তাব নিয়ে আসে। এবার সে পিঙ্কির বিয়ে ঠিক করতে চায়, আর সেটাও এমন একজন লোকের সঙ্গে যার বয়স পিঙ্কির দাদার সমান। পিঙ্কি লুকিয়ে সব কথা শুনে ফেলে। ভয় আর কষ্টে সে মার কাছে ছুটে যায়। লঘুর বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। জিবি মেয়েকে দেখে নিজেও ভেঙে পড়ে, কিন্তু লঘু রেগে গিয়ে পিঙ্কিকে টেনে ঘর থেকে বের করে দেয়। তারপর জিবির দিকে তাকিয়ে বলে, মা মেয়ে একসঙ্গে থাকতে চাইলে আগে 1.5 লক্ষ টাকা এনে দাও। এই কথা শুনে পিঙ্কির ছোট্ট মনটা যেন এক মুহূর্তেই বড় হয়ে যায়। সে বুঝতে পারে তার মাকে মুক্ত করার আর কোনো পথ নেই। সেই রাতে সে এমন একটা সিদ্ধান্ত নেয় যা কোনো শিশুর জীবনে কখনো আসা উচিত নয়। সে নিজেই বলে, আমি বিয়েতে রাজি আছি, কারণ সে চেয়েছিল বিয়ের টাকায় যেন তার মা মুক্তি পায়। তাড়াহুড়া করে পিঙ্কির বিয়েটা দিয়ে দেওয়া হয়। কাজী ভেতরে ভেতরে খুব খুশি ছিল, কারণ এই বিয়েতেও সে আবারও দালালি করে টাকা পাবে। বিয়ের পর মুখ দেখানোর দিন জিবি মেয়ের শ্বশুরবাড়িতে চলে যায়। কাঁপতে থাকা হাতে সে পিঙ্কির ঘোমটা তোলে। মেয়ের চোখের দিকে তাকিয়ে তার বুকটা ভেঙে যায়। সে বুঝতে পারে যে নরক থেকে মেয়েকে বাঁচানোর জন্য সে নিজের জীবন উৎসর্গ করেছিল, সেই একই নরক এখন তার মেয়েকেই গিলে খেতে প্রস্তুত। পরদিন পঞ্চায়েত বসে যায়। এই প্রথম জিবি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়ায়। সে কাঁপা কাঁপা গলায় বলে, পিঙ্কি এখনও নাবালিকা। আইন অনুযায়ী এই বিয়ে বেআইনি। পুলিশকে জানালে সবাই বিপদে পড়বেন। গ্রামের লোকজন হতবাক হয়ে যায়। জিবি আরও বলে, মেয়েদেরকে বিক্রি করা বন্ধ করুন, তাদেরও নিজস্ব অধিকার আছে। এই কথা শুনে পিঙ্কির বৃদ্ধ স্বামী ভয় পেয়ে সেখান থেকে চুপচাপ পালিয়ে যায়। কিন্তু তাতেও জিবির মুক্তি মেলে না। লঘু আর পঞ্চায়েতের লোকেরা এখনও তাকে নিজেদের সম্পত্তি মনে করে। তারা ভাবত একবার নাতে বসেছে মানে জিবির জীবনের উপর চিরদিনের অধিকার তাদেরই। কিন্তু এবার জিবির চোখে আর আগের মতো ভয় ছিল না। বহু অপমান, অত্যাচার আর হারানোর পর ভেতরে ধীরে ধীরে জন্ম নিতে শুরু করেছে প্রতিবাদের সাহস। এদিকে ভুরিও আর চুপচাপ থাকে না। এতদিন সে নিজের কষ্ট, অপমান আর ভালোবাসা সবকিছু বুকের ভেতরে লুকিয়ে রেখেছিল। কিন্তু একসময় সেই চাপ আর সহ্য করা সম্ভব ছিল না। পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে সে প্রথমবারের মতো সবার সামনে বদ্রির প্রতি নিজের ভালোবাসার কথা স্বীকার করে নেয়। ভুরি স্পষ্ট গলায় বলে, হ্যাঁ আমি বদ্রিকে ভালোবাসি, ওর সঙ্গেই থাকতে চাই। গ্রামের লোকজন ফিসফিস করতে শুরু করে। কেউ অবাক, কেউ বিরক্ত, আবার কেউ উপহাস করছে। বদ্রিও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে ভুরিকে সত্যিই ভালোবাসত, কিন্তু একটা বড় সমস্যা ছিল।
নাতে বসানোর জন্য যে টাকা লাগবে সেটা তার কাছে নেই। এই সুযোগটাই কাজী হাসিল করে। সে ঠান্ডা গলায় বলে, ভালোবাসা দিয়ে সংসার চলে না, টাকা কোথায়? বদ্রি তখন চুপ করে থাকে। তার নীরবতায় যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কাজী তখন এই সম্পর্ক প্রত্যাখ্যান করে দেয়। তখন ভুরির বুকটা ভেঙে যায়। সে বুঝতে পারে এই সমাজে ভালোবাসার কোনো দাম নেই, দাম আছে শুধু টাকার। একদিন বহু বছরের জমে থাকা ক্ষোভ আর অপমান একসঙ্গে বিস্ফোরিত হয়। ভুরিয়া নিজেকে সামনে রাখতে পারে না। সে কাজীর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, তুমি কোনো বাবা নও, তুমি একজন দালাল। ঘরের সবাই স্তব্ধ হয়ে যায়। ভুরি কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, টাকার জন্য তুমি নিজের মেয়ের জীবন টুকরো টুকরো করে বিক্রি করে দিয়েছ। একজন বাবার কাজ মেয়েকে রক্ষা করা, আর তুমি আমাদের বাজারে তোলা জিনিস বানিয়ে ফেলেছ। কাজী কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কথাগুলোতে যেন সে কোনো লজ্জাই পাচ্ছিল না। এদিকে জীবির জীবনও তখন চরম অন্ধকারে ডুবে যায়। লঘুর বাড়িতে থেকেও সে বন্দির মতো দিন কাটাতে শুরু করে। পিঙ্কির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রতিদিনই বাড়ছিল। ঠিক তখনই কাজী আবারও একটা প্রস্তাব নিয়ে আসে। সে জীবিকে একপাশে ডেকে নিয়ে নিচু গলায় বলে, শহর থেকে একজন লোক এসেছে, তার সঙ্গে যদি এক রাত কাটাও তাহলে আমি শহরে তোমার থাকার একটা ব্যবস্থা করে দেব। পিঙ্কির পড়াশোনার খরচটাও সে দিয়ে দেবে। কথাটা শুনে জীবির শরীরটা কেঁপে ওঠে। সে অবিশ্বাসের চোখে কাজীর দিকে তাকায় আর বলতে শুরু করে, তুমি আমাকে কি বলছো? কাজী নির্বিকার গলায় উত্তর দেয়, ভাবো তোমার মেয়ের ভবিষ্যতের কথা, এই সুযোগটা হাতছাড়া করো না। জীবির মনে হচ্ছিল পৃথিবীতে তার জন্য আর কোনো সম্মানজনক পথ খোলা নেই। একদিকে মেয়ের ভবিষ্যৎ, অন্যদিকে নিজের আত্মসম্মান। অনেকক্ষণ চুপ থাকার পর সে মাথা নিচু করে বসে থাকে। তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই সে এই অপমান সহ্য করতে বাধ্য হয়। পরদিন ভোরে ওই গ্রামের আকাশ তখনও পুরোপুরি আলোয় ভরে ওঠেনি। বাস স্ট্যান্ডে কুয়াশার মতো ধুলো ভাসছিল। ভোরে চুপচাপ জিবি আর পিঙ্কিকে বাসে তুলে দেয়। পিঙ্কি জানালার পাশে বসে কাঁদছিল। জিবি তার মেয়েকে বুকে জড়িয়ে ধরেছিল। বাস ছাড়ার আগে ভুরি বলে ওঠে, যেখানেই যাও আর কখনোই এই গ্রামে ফিরে এসো না। জিবি তার হাত শক্ত করে ধরে বলে, তুই একদিন বেরিয়ে আসিস। বাস ধীরে ধীরে চলতে শুরু করে। এরপর তারা দুজনে এই নরক থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু ভুরি সেখানেই থেকে যায়। আর কিছুদিনের মধ্যেই কাজী আবারও তাকে রঘুর সঙ্গে নাতে বসিয়ে দেয়। ভুরির চোখে তখন আরও কান্না ছিল। জিবি আর পিঙ্কি হয়তো নতুন জীবনের একটা সুযোগ পেয়ে গেছে, কিন্তু ভুরি এখনও সেই অন্ধকারে রয়ে গেছে। আর এরই মধ্যে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এমন আরও এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।